খালেদার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি। খালাসের আশা আইনজীবীর, যাবজ্জীবন কারাদণ্ড দাবি রাষ্ট্রপতি। বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার বিজ্ঞ আদালত বিচার করবেন, এটা সারবত্তাহীন একটা মামলা। বেগম খালেদা সহ জিয়া সহ তারেক রহমান সহ কামাল সিদ্দিকী সহ মুমিনুর রহমান সহ অন্যান্য আসামি যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। ভারতে বাঁধের কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমেছে বললেন প্রধানমন্ত্রী। নাব্য রক্ষায় ড্রেজিং কার্যক্রম চালানোর নির্দেশ। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক সহ গ্রেফতার ৩। ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন দাখিল ৫, ১০ ফেব্রুয়ারি প্রত্যাহার, ইসির তফসিল ঘোষণা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হারে লজ্জা মাশরাফি বাহিনী। শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদে আরো থাকছে। চলে গেলেন প্রান্তজনের কথক শওকত আলী। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, চির অম্লান থাকবে তার সাহিত্য, বলছেন ভক্ত পাঠকরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬ আসামির বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবে বিশেষ আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ঠিক করেছেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। একই সঙ্গে ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুরুর দিন ধার্য করা হয়েছে। তাপসী রাবেয়ার রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে বেলা ১১টা ৪০ সশরীরে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিতেই প্রায় ৯ বছর আগে জরুরি অবস্থার মধ্যে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আগামী ৮ ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ঠিক করেন। গেল ১৯ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছিল। খালেদা জিয়ার পক্ষে ৯ দিন যুক্তি উপস্থাপন করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ ছিল না। তবে আরেক আসামি কারাগারে আটক ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন হয় ১৬, ১৭, ১৮, ২২, ২৩ ও ২৪ জানুয়ারি। ২৪ ও ২৫ জানুয়ারি যুক্তি উপস্থাপন করা হয় আরেক আসামি কারাবন্দী মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামালের পক্ষে। বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে বেগম খালেদা জিয়া সহ আসামিদের আদালতে নির্দোষ দাবি করে খালাস চান আইনজীবীরা। জোড়াতালি দিয়ে এই মামলা চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশী। বিজ্ঞ আদালত বিচার করবেন, এটা সারবত্তাহীন একটা মামলা। তবে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামিদের দোষ প্রমাণে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তিনি। আশা করছি বেগম খালেদা সহ জিয়া সহ তারেক রহমান সহ কামাল সিদ্দিকী সহ মুমিনুর রহমান সহ অন্যান্য আসামি যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন শাস্তি আমরা যেটা চেয়েছি সেটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করতে সক্ষম হওয়ার কারণে মাননীয় আদালত তার রায়ের মাধ্যম দিয়ে আমরা যে আশাটা করছি সেটা প্রতিফলন ঘটবে। জিয়া অরফানেজ ট্রাস্টের ২,১০,৭১,৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জেলে যাবেন বলে এরশাদের করা মন্তব্যের সমালোচনা করেন ফখরুল। বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল। তিনি বলেন, তাদের মন্তব্য শুনে মনে হয় রায় আগেই নির্ধারিত হয়ে আছে। বিএনপি এবং খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে চাইছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
বিগত কয়েকদিনের সরকারের মন্ত্রী, জাতীয় পার্টির সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি সরকারের বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তারও দেশনেত্রীর মামলা রায় কি পূর্বেই নির্ধারিত? এই অবৈধ সরকারের পূর্বেই রায় লিখে রেখেছেন এবং তাহলে তো এই বিচারের প্রহসনের কোনো প্রয়োজন ছিল না। দেশে যে আইনের শাসন নেই, ন্যায় বিচার সুদূর পড়া হতো, সেটাই প্রমাণিত হচ্ছে। বিচার হবে, প্রধানমন্ত্রী যা চাইবেন তাই। খালেদা জিয়ার মামলা নিয়ে আদালতের রায়ের সরকারের হস্তক্ষেপ নিয়ে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রায় ঘিরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হলে জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায় না, ভয় পায় তার নৈরাজ্যকে। তবে অতীতের মতো জনগণের জানমালের ক্ষতি হয় এমন কোন সন্ত্রাসকে আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদালতের রায় মন মতো না হলে আবারও তারা সেই সন্ত্রাস শুরু করবেন কিনা, সেটা যদি করেন, আমি বলতে চাই বাংলাদেশের জনগণ, সচেতন জনগণ এবার প্রতিরোধ করবে। ফারাক্কা সহ ভারতের দেয়া বিভিন্ন বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনা ও পদ্মা নদীর তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধারে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন সংক্রান্ত বৈঠকে একথা বলেন তিনি। এ সময় নদীর তীর সংরক্ষণ ও নাব্য রক্ষায় প্রতি বছর যথাসময়ে ড্রেজিং কার্যক্রম চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামুন রশিদের রিপোর্ট। ভারতের ফারাক্কা, তিস্তা সহ বিভিন্ন বাঁধের কারণে পানির প্রবাহ কমে গেছে বাংলাদেশের প্রধান নদীগুলোতে। কয়েক দশকে হারিয়ে গেছে বেশ কয়েকটি ছোট নদী। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাটি অঞ্চলের এই দেশের ফসলি জমি ও পরিবেশ। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে যমুনা পদ্মা নদীর তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধারে নেওয়া প্রকল্প সহ দেশের বড় বড় নদীগুলোর বর্তমান নাব্য সক্ষমতার পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফারাক্কা সহ ভারতের দেয়া বিভিন্ন বাঁধের কারণে দেশের নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পর্যাপ্ত ড্রেজিং এর অভাবে স্বাভাবিক গতিধারাও রুদ্ধ হচ্ছে। তাই সময় মতো খনন কার্যক্রম চালানোর তাগিদ দেন তিনি। ভারত যখন ফারাক্কা বাঁধ করলো বা বিভিন্ন নদীর উপরে বাঁধ দিল, তাতে আমাদের পানির ফ্লোটা আগে যেভাবে ছিল সেভাবে সব জায়গায় নাই, কিন্তু তারপরে সিল্ট জমে জমে, পলি জমে জমে আমাদের নদীর অনেক ক্ষেত্রে নাব্যতাও হারিয়ে যায়। যে কারণে আমরা বারবার বলছি যে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে প্রথমে, এরপর প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে। এই মেইনটেনেন্স ড্রেজিংটা করলেই আবার নদীগুলি ঠিক থাকবে। এছাড়া নদীর পাড়ে দখলকৃত ভূমি উদ্ধারে তৎপর হতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা যদি এই নদীর ভূমি উত্তোলন করে, ভূমি উদ্ধার করে সেখানে যদি আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, পরিকল্পিতভাবে নগরায়ন করে শিল্প কলকারখানা করে মানুষের বসতি করে দিতে পারি, তাতে আমাদের যেমন বিনিয়োগও বাড়বে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, মানুষের দারিদ্র্য দূর হবে, আমাদের চাষ উপযোগী জমিও বৃদ্ধি পাবে। পরে দুপুরে এক স্থানে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। নতুন করে নির্মাণ করা হবে ঢাকা মেডিকেল কলেজ ভবনও। আমার কথা হচ্ছে যে ব্রিটিশ আমলে যেগুলি করা বা পাকিস্তান আমলে যেগুলি করা, সেগুলো ঐতিহ্য ধরে রাখার আমাদের কি দরকারটা পড়ে গেছে আমি জানি না। কারণ তাদের গোলামি করছি বলে তাদেরটা রাখতে হবে। হয়তো দুই চারটা মানে দৃষ্টান্ত নমুনা হিসেবে রাখা যেতে পারে, কিন্তু এখানে মেডিকেল কলেজটা সম্পূর্ণ নতুনভাবে করা দরকার, যেখানে ছাত্রছাত্রীরা পড়বে, মডার্ন ইকুইপমেন্টস থাকবে, সম্পূর্ণ নতুনভাবে করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্প্রসারণ এবং আধুনিকায়ন সংক্রান্ত মডেল উপস্থাপন করা হয় বৈঠকে। রেফারেল সিস্টেম করে দিলাম। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। অফশোর প্রতিষ্ঠান করে টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আজ তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত মাসে এই 3 জনকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক। 2014 সালে এবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়েই প্রায় 165 কোটি টাকা মধ্যপ্রাচ্যের একটি ব্যাংক হিসেবে পাঠায়।
এর পেছনে ব্যবসায়ী সাইফুল ও তার সহযোগী সংযুক্ত আরব আমিরাতের নাগরিক খুররম আব্দুল্লাহ রয়েছেন বলে ধারণা করা হয়েছে। দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোট গ্রহণ হবে 18 ফেব্রুয়ারি, মনোনয়ন দাখিল 5 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 7 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 10 ফেব্রুয়ারি। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোটাভুটি হবে না বলে জানিয়েছেন সিইসি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কমিশনের বৈঠক শেষে দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 23 এপ্রিল 2018 তারিখ সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিল 5 ফেব্রুয়ারি। এদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন যাচাই বাছাই 7 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে শুরু হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 10 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের তারিখ ও সময় 18 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল, পরীক্ষা, প্রত্যাহার সহ যাবতীয় কার্যক্রম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তার দপ্তর, নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনের দ্বারা নির্ধারিত ব্যক্তিরা রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, তবে তার প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্য থাকতে হবে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে একক প্রার্থীকে ভোট ছাড়াই রাষ্ট্রপতি ঘোষণা করবেন ইসি। একক প্রার্থী হলে আর হবে না, নির্বাচন হবে না। একক প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তা ঘোষণা দিয়ে দেবেন। প্রস্তাবক হতে হবে সংসদ সদস্য এবং সমর্থক হতে হবে সংসদ সদস্য। কিন্তু তারা যদি সমর্থন করেন এবং প্রস্তাব দেন তাহলে যে কোনো নিতে পারবে। স্পিকারের দেয়া তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন 348 জন সংসদ সদস্য। জাতীয় সংসদের সকল সদস্য। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। স্বাগতিক বাংলাদেশকে এক প্রকার উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিকদের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে 10 উইকেটের বড় ব্যবধানে হারায় লঙ্কানরা। প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 82 রানে অল আউট হয় মাশরাফির দল। জবাবে 71 বলেই লক্ষ্যটা ছুঁয়ে ফেলে হাথুরু সিং এর শিষ্যরা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ফাইনালের আগে ড্রেস রিহার্সেলটা একদমই ভালো হলো না টাইগার বাহিনীর জন্য। 10 উইকেটের এরকম হারে শিরোপা জয়ের চিন্তাটা বাড়িয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের অর্ধেক ওভারও ব্যাট করতে পারেনি। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে 24 ওভারে 82 রানে অল আউট হয় স্বাগতিকরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন স্কোরটি ছিল 76 রানের। 57 রান তুলতেই শ্রীলঙ্কাকে 5 উইকেট উপহার দেয় বাংলাদেশ। শেষ 5 উইকেট হারায় মাত্র 11 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন মুশফিকুর রহিম। এছাড়া 10 রান করেন সাব্বির। আগের 3 ম্যাচে টানা 3 হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল করেন 5 রান। শ্রীলঙ্কার লাকমাল 3টি এবং চামেরা, পেরেরা ও সান্দাকান 2টি করে উইকেট নেন। মাত্র 83 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন লঙ্কান 2 ওপেনার গুনাথিলাকা ও লাকমাল। বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। যে উইকেটে স্বাগতিক ব্যাটসম্যানরা হাবুডুবু খেয়েছে সেখানে লঙ্কানদের ব্যাটিং ছিল স্বাভাবিক। 229 বল ও সবগুলো উইকেট অক্ষত রেখেই ম্যাচ জিতে হাথুরু সিংহের শিষ্যরা। গুনাথিলাকা 35 বলে 35 ও থারাঙ্গা 37 বলে 39 রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত আলী। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন তাকে। বিশিষ্টজনদের মতে বাংলা সাহিত্যের অন্যতম এই কথাশিল্পী তার লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর শোষণ বঞ্চনা আর আনন্দের কথা তুলে এনেছেন অনন্য মহিমায়। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। শোক স্তব্ধ কেন্দ্রীয় শহীদ মিনার। বিকেলের ম্লান আলোয় এ শোক প্রিয় কথা সাহিত্যিক শওকত আলীর জন্য।
নিভৃতে থাকা মানুষের যাপিত জীবন আর মুক্তির আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে যার লেখায় তিনি শওকত আলী। জীবনকে দেখেছেন সাদা চোখে রূঢ় বাস্তবতায়। এই বিদ্যমান ব্যবস্থাটাকে শওকত আলী বদলাতে চাইতেন, কিন্তু এইটা যে হঠাৎ করে বদলাবে না, এইটার বদলানোর জন্য যে অস্থির হলে চলবে না, এইটা যে দার্শনিকভাবে এর মোকাবেলা করতে হবে, এই গভীরতাটা তার ছিল। 1936 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্ম শওকত আলীর। বামপন্থীদের নতুন সাহিত্য পত্রিকার মাধ্যমে লেখার শুরু তার। পরিণত বয়সে মৃত্যু, তবুও ফুরায়নি সাহিত্যের প্রয়োজন। বহুদিন ধরে দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে তার নিজস্ব পরিমণ্ডলে থেকে ভূমিকা পালন করেছেন। দুই বাংলার যদি অখণ্ড সাহিত্যের কথা বলা হয়, তাহলে শীর্ষে যে 2-4 লেখকের নাম আসবে, তাদের মধ্যে শওকত আলী একজন। তার পাঠক নন্দিত উপন্যাস প্রদোষে প্রাকৃতজন, যাত্রা, পিঙ্গল, আকাশ আর অপেক্ষার মতো লেখায় আছে জীবনবোধ। কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে 1990 সালে 21 পদক পান শওকত আলী। এছাড়া পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও। টিকাটুলি বাসার পাশে যে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদে আমরা নিয়ে যাবো, ওখানে জানাজা হবে, ওখান থেকেই আমরা জুরাইন কবরস্থানে নিয়ে দাফন করব। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্ব। সব চেষ্টাকে হার মানিয়ে 82 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমান অন্য লোকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এবার প্রশ্নপত্র ফাঁস হলেই এসএসসি পরীক্ষা বাতিল, বললেন শিক্ষামন্ত্রী। কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি অবস্থান, যৌন নির্যাতনের বিচার চাই বামরা, লাঞ্ছনার অভিযোগে স্মারকলিপি দেবে ছাত্রলীগ। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র, এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁসের প্রমাণ মিললে ওই দিনের পরীক্ষা বাতিল করা হবে। এছাড়া পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া যাবে না, তবে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে পরীক্ষার্থীরা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পহেলা ফেব্রুয়ারি হতে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সার্বিক প্রস্তুতির কথা জানান দিতে শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলন। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এতে জানানো হয়, প্রশ্ন ফাঁস রোধে সরকার জিরো টলারেন্সে যাচ্ছে। সর্বোচ্চ 30 মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে পারবে কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁসের বিষয় প্রমাণিত হলে তা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অনুষ্ঠিত হওয়ার পরেও যদি প্রমাণ হয় যে এই প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে সেই পরীক্ষাটি অবশ্যই আমরা বাতিল করব। শিক্ষার্থীদের আধা ঘন্টা আগেই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আমরা এইবার কাউকে ছাড়ব না। তিনি যে কোনো মানবিক অবস্থায় থাকেন না কেন, আমরা তাকে আটক করব এবং তাকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রশ্ন ফাঁসে গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে কিনা 2-1 দিনের মধ্যে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 30 মিনিট বাকি থাকতে খাম খুলবেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ সমর্থিত সচেতন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট। তাদের অভিযোগ, ঘটনাকে ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন। সহকর্মী রাসেল খানের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে টিএসসিতে খণ্ড খণ্ড মিছিল করে জড়ো হতে থাকে ছাত্রলীগ সমর্থিত সচেতন শিক্ষার্থীরা। পরে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীরা জানায়, হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হবে। উপাচার্য মহোদয়কে লাঞ্ছনাকারী এমন ধৃষ্টতা প্রদর্শনকারীকে যেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আমরা তো এখানে পড়ালেখা করতে আসছি, এখানে তো আমরা লাঞ্ছিত অপমানিত হতে আসিনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা যাতে এই ক্যাম্পাসটাকে সুন্দর রাখতে পারি, কোনো বাম দল এসে যাতে এই ক্যাম্পাসটাকে নষ্ট না করে দেয়। স্মারকলিপিতে থাকবে যারা এই কাজটি করেছে, অন্য কাজটি করেছে, তাদের জন্য উপযুক্ত বিচারটি হয়। অন্যদিকে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সহ আন্দোলনরতদের উপর
হামলার প্রতিবাদে বিভাগীয় শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় অভিযোগ করা হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে। মারধর দিয়ে তো ষড়যন্ত্র নস্যাৎ করার প্রবণতা কোনো গণতান্ত্রিক আচরণ, এটা তো ফ্যাসিস্ট আচরণ। আমি সেটারই প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে শীঘ্রই হামলাকারীদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। 7 কলেজের অধিভুক্ত বাতিল এবং নিপীড়নের প্রতিবাদে 23 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। পরে তাদের মারধর করে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ ঘটনায় আহত হয় কমপক্ষে 10 জন। রত্না জামান, 21 টেলিভিশন। বেসরকারি চ্যানেলের চেয়ে বাংলাদেশ টেলিভিশনের দর্শক অনেক বেশি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়ে তিনি আরো বলেন, দেশের 80% বেশি দর্শক বিটিভি দেখে। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে, তবে স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমেরও দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু বলেন, এই সরকারের প্রথম মেয়াদে 43,000 কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন হয়েছে। এর ফলে 44 লাখ নতুন গ্রাহক সুবিধা পাচ্ছে। গত জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কমিশনের বাজেট ছিল 989 কোটি টাকা। আগামী নির্বাচনে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। শিগগিরই চূড়ান্ত করা হবে প্রস্তাব। আইন শৃঙ্খলা বাহিনী ও ভোট কেন্দ্রের জন্য ব্যয় আর জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে বরাদ্দ বাড়াতে হবে বলে জানান তিনি। স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্ট। জাতীয় পর্যায়ে যে কোনো নির্বাচনের জন্যই কমিশনের খরচ হয় বিপুল অঙ্কের অর্থ। জানা গেছে, আগামী জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য 1200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করবে নির্বাচন কমিশন, যা 2018-19 অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের অফিসিয়াল খরচের বাইরে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও 5ম উপজেলা পরিষদ নির্বাচনের ব্যয় এখনও নির্ধারণ করা হয়নি। তবে শিগগিরই এসব বিষয়ে কমিশনের পরামর্শ নিয়ে বাজেট প্রস্তাব করা হবে। বাজেটের আকার বাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রতি বছর যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে এবং অনেক সময় ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়ে, ভোট কক্ষের সংখ্যাও বাড়ে, সেই হিসাবে কিন্তু বাজেট প্রতি বছর বাড়ে। তো এবারও হয়তো এরকম বাজেট পরিমাণটা গতবারের তুলনায় একটু বাড়বে। তো আশা করি আমরা সহসাই একটা প্রাক্কলন করে আমরা সরকারের কাছে বাজেট পেশ করব। নির্বাচনকে কেন্দ্র করে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা, সরঞ্জামের দাম বৃদ্ধির কারণে বাজেট স্বস্তিকর হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু নতুন ইউনিয়ন পরিষদ, উপজেলা এগুলো হয়েছে। আর তাছাড়া বিরাট একটা অংশ আসলে পুলিশের পেট্রোলের জন্য দিয়ে দিতে হয়, যেটা পুলিশ হিসাব করে চেয়ে নেয়। যেহেতু অনেক নির্বাচন, কয়েক হাজার নির্বাচন, অল্প করে দিলেও 200 কোটি টাকা এমন বেশি কিছু হয়ে যায় না। ভোটার সংখ্যা বাড়ছে, চ্যালেঞ্জগুলোও কিন্তু দিন দিন ভিন্ন ভিন্ন মাত্রা বা রূপ পরিগ্রহ করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আপনার যথাযথ উপকরণ এবং ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনের জন্য 1200 কোটি টাকার বাজেট স্বাভাবিক মনে করছেন তারা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বাগেরহাটের সিডর আয়লা বিধ্বস্ত লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। জেলার কুল স্থানীয় চাহিদা মিটিয়ে আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলা চাষিরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদেরও উদ্বুদ্ধ করছেন। বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। বাগেরহাটের মৎস্যঘেরের বেড়িবাঁধ এলাকায় গত কয়েক বছর ধরেই কুল চাষ করছেন কৃষকরা। প্রথম কুল চাষ শুরু করেন মল্লিকবের গ্রামের বাদশাহ তালুকদার। 5 বছর আগে লবণাক্ত মাটিতে চাষ করেই পান সফলতা। লাভের টাকায় 5.5 একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন বাদশাহ। অনেকেই বলছে লবণাক্ত এলাকায় হবে না, তারপর দেখি কুল চাষ করে মোটামুটি ভালোই লাভজনক। তাকে দেখেই এলাকার অনেক কৃষক কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং অনেকেই বাগান করছে।
এই 4 বছরে খুব ফলন ভালো হয়েছে। এত ফলন আর আমাদের দেশে লাভজনক আর কোনো কৃষিতে হয় না। আবার নতুন নতুন ছোট ছোট পর্যায়ে ধরছি, তারা খুব লাভবান। বাগেরহাটের আপেল কুল ও নারকেলি কুল আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষের বাণিজ্যিক সম্প্রসারণে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক মানুষের। এই আমরা কুল বাগানে 12-13 জন কাজ করি, আমরা ভালো সংসার ভালো চলতেছে। 4 বছর ধরে কুল চাষ করে এখান থেকে নিয়ে ঢাকা চালান দিই। এ কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোস্টাল বেল্ট এলাকাটা, এখানে নদীর পানি সম্পূর্ণ লবণাক্ত, তারপরে লবণ সহিষ্ণু জাত এখানে আসলে ফলনে কোথাও কোনো ঘাটতি হচ্ছে না। আমাদের ভবিষ্যতে আরো কুল আবাদ বৃদ্ধি পাবে এবং এতে দেশের পুষ্টি চাহিদা যেভাবে আমাদের সমস্যা সমাধান হবে, সাথে সাথে চাষিরাও লাভবান হবে। কুল চাষ আয়ের পথ খুলে দিয়েছে চাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। আবারও ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ। সিজারের 5 মাস পরও হাসপাতালে রোগী। আবারও স্বাগত রাত 11:21 সংবাদে। চট্টগ্রামে আবারও ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। সিজারের পর 5 মাসেও সুস্থ হতে পারেননি এক মা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চট্টগ্রামের সেই ডাক্তার অবশ্য দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন। তাপসী রাবেয়ার রিপোর্ট। চট্টগ্রামের রুমি আক্তার 5 মাস আগে সন্তান জন্মদানের জন্য ডাক্তার জায়েদা সুলতানার শরণাপন্ন হন। সিজারিয়ানের মাধ্যমে সন্তান হওয়ার অনেকদিন পার হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রুমি। একই জায়গায় আবারও অস্ত্রোপচার করতে হয় তার। এরপরও সুস্থ না হলে দফায় দফায় ড্রেসিং করা হয় রুমির। বারবার ডাক্তারকে কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি বলে অভিযোগ করেছেন রোগী। সেলাই করার দেওয়ার পর আবার কয়েকদিন পর আবার এরকম হয়ে গেছে ছিদ্র। অনেক যাওয়ার পর থেকে আবার এখানে দেখছি সেলাই খুলে গেছে মাঝখানে। এরকমই কষ্ট পাচ্ছে 5 মাস ধরে। রুমির পরিবারের অভিযোগ, ডাক্তারের অবহেলায় শরীরের মাংসে পচন ধরে গিয়েছে রুমির। প্রায় 1-2 দিন পর নিয়ে যাওয়ার পরে যখন ড্রেসিং করে ভালো হচ্ছে না, সিস্টারকে ফোনে বলে মানা করে দিয়েছে যে আমার এখানে আর আসেন না। কোনো ডাক্তার তো বলতে পারবে না যে আমার এখানে আসেন না, পরামর্শ দিতে হবে। আমি পারতেছি না, হ্যাঁ আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আমি পারতেছি না। 4.5 মাস পরে আসে বলছে যে আরেকটা ডাক্তার দেখেন। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয় রোগীকে। বর্তমান চিকিৎসক জানান, গুরুতর ক্ষত নিয়েই এসেছেন এই রোগী। 5 মাস আগের ঘটনাগুলো তো আমরা আর ওভাবে করে বলতে পারবো না। যে অপারেশনের পরে তারা যে ড্রেসিংগুলো করছে, ড্রেসিং করার পরে হয়তো এটা ভালো হয় নাই। এদিকে চট্টগ্রামে ডাক্তার জায়েদার সঙ্গে যোগাযোগ করলে তিনি টেলিভিশনের ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলের কথোপকথনেও দায় নিতে চাননি। বিনা কারণে বিনা কোনো কিছুতে কাউকে একটা রোগীর ইনফেকশন হলে কি আমি ডাক্তারের পিছনে ঘুরবো? আর টেলিভিশন ম্যান কথা শুনে তার আত্মীয় শুনে সে ডাক্তারের পিছনে হয়? ডাক্তার জায়েদা যে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করেন তার পরিবেশও স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছে অন্য রোগীরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডের দুগ্ধজাত খামারিদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরের উৎপাদিত অ্যাঙ্কার ফুল ক্রিম মিল্ক পাউডার বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করেছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাঙ্কারের নতুন মোড়ক উন্মোচন করা হয়। অ্যাঙ্কারের এই নতুন যাত্রায় যুক্ত হয়েছে এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসিআই অ্যাগ্রোলিংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাডেমের পুষ্টি বিভাগের প্রধান ডক্টর শামসুন নাহার নাহিদ মহুয়া, ফন্টেরার শ্রীলঙ্কা এবং ভারতীয় উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুনীল শেঠি, এসিআই অ্যাগ্রোলিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার FH আনসারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের ঢল নেমেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পাশাপাশি ধুম পড়েছে কেনাবেচায়। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। শেষ দিকে এভাবেই হাক ডাক দিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে। প্রায় সব স্টলেই রয়েছে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা। পরিবার পরিজন নিয়েও মেলায় আসছেন অনেকে। আসবো করে আসা হচ্ছিল না, তবে ডিসকাউন্ট আছে, সবকিছু মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে, মেলায় অনেক ডিসকাউন্ট চলছে। একত্রে সবাই এসে এখানে মেলা করতেছে। অনেক দেশের অনেক কিছু আইটেম আমরা
টুকটাক কিনতে পারতেছি। প্রথম হয়তো কেউ আসতে পারেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকে বিজি থাকলেও আসছে, কারণ মেলার যেহেতু এখন শেষ টাইম, তো ভালোই লাগছে। আমরা আসছি নীলফামারী থেকে, খুব ভালো লাগতেছে মেলাতে। শেষ সময়ে বেচাকেনাও বেশ ভালো বলে জানালেন বিক্রেতারা। আগে যেরকম যে মঙ্গলবার বুধবার এরকম কিছু মানুষ কম থাকতো কাস্টমার, কিন্তু এখন এরকম না, এখন প্রত্যেক দিনের মতোই কাস্টমার বেশি হচ্ছে আর বেচাকেনাও মাশাআল্লাহ ভালো হচ্ছে। প্রথম দিকে মানে সেল খুব কমই ছিল, শেষের দিকে অনেক বেশি সেল হচ্ছে, প্রেশারটা একটু আগে থেকে বেশি বেড়েছে। এখানে ছাড় দিয়েছে এই কারণে যে জানি সেল আরো ভালো হয়। এদিকে মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। স্বাগত আরো একবার রাত 11টার 21 সংবাদে। খেলার খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কুইন্সটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 3:30টায়। ভারত ফেভারিট হলেও জয়ের জন্যই মাঠে নামবে সাইফ হাসানের বাংলাদেশ। মালয়েশিয়ার মাটিতে কয়েকদিন আগেই এই ভারতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা, যা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে লাল সবুজ শিবিরে। নামিবিয়াকে 87 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর কানাডাকে হারায় 66 রানে, যদিও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হারে পিনাক আফিফরা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। $7 লাখ প্রাইজ মানি প্রতিযোগিতাকে না বলে দিলেন সিদ্দিকুর রহমান। রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে মিয়ানমারে যাননি এই দেশসেরা গলফার। ইয়াঙ্গুনে আজ থেকেই শুরু হয়েছে এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্ট। আর এই প্রতিযোগিতা বাদ দিয়ে সিদ্দিকুর খেলেছেন এশিয়া ডেভেলপমেন্ট ট্যুরের টুর্নামেন্ট ঢাকা ওপেনে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতায় প্রায় 6,90,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের প্রতি সমর্থনেই তিনি এই সিদ্ধান্ত নেন। কোপা দেল রে ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের খেলায় ঘরের মাঠে লেগানেসের কাছে 2-1 গোলে হারলে 2 লেগ মিলিয়ে 2-2 ব্যবধানে এওয়ে গোলে পিছিয়ে থেকে বিদায় নেয় রিয়াল।